অর্থনীতির ভারী ভারী কথা বাদ দিয়ে আজ আসুন একটু গল্প স্বল্প করি। গল্প করব তেল নিয়ে। এই যে এত এত যুদ্ধ, সংঘাত, প্রাণহানি, এর অনেকগুলোই ঘটেছে তেলের উপর অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আবার যুদ্ধ হলে সেই তেলের দামই বেড়ে যায়, দেখা যায় বিশ্বমন্দা। ইরান যুদ্ধ সেই তেলকেই আবার সামনে নিয়ে এসেছে। যুদ্ধের খবর দেখতে দেখতে মনে হলো তেল নিয়ে যে এত কিছু, এটি এলো কিভাবে, ইতিহাসটা কি? আসলে তেল তো কেবল একটি জ্বালানি পণ্য নয়, বরং তেল অর্থ, যুদ্ধ ও ক্ষমতার ইতিহাস। সেই ইতিহাস নিয়েই প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আমার আজকের আলোচনা তেল, ক্ষমতা, অর্থ ও আধিপত্যের গল্প। বললে বিশ্বাস করবেন, একসময় এই তেল ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার হতো। বাতের ব্যথা দূর করতে বা পুড়ে যাওয়া ক্ষতস্থানে তেল মাখানো হতো। আবার যুদ্ধের সময় মুখে রং করা বা শরীরে নকশা আঁকাতেও তেল ব্যবহার করা হতো। 1850 সালের পরের কথা। যুক্তরাষ্ট্রের পশ্চিম পেনসিলভেনিয়ায় পাহাড়ের ভেতর দিয়ে বয়ে গেছে অয়েল ক্রিক নামে একটি নদী। সেখানে নিচ থেকে মাটির উপরে ভেসে উঠত তেল। এই তেলকে তখন বলা হতো রক অয়েল। এই এলাকায় বাস করত সেনেকা অধিবাসীরা। তখনও বিদ্যুৎ বাতির আবিষ্কার হয়নি। আলো আসতো মূলত মোমবাতি ও গলানো পশু চর্বি থেকে। ধনীরা তাদের বাতিতে তিমির তেল ব্যবহার করতেন, কিন্তু তা ছিল খুবই ব্যয়বহুল। ফলে বাতি জ্বালাতে নতুন উৎসের প্রয়োজন হয়। তখনই এই রক অয়েলের দিকে নজর পড়ে। 1855 সালের নভেম্বরে 3 উদ্যোক্তা মিলে গঠন করেছিলেন পেনসিলভেনিয়া রক অয়েল কোম্পানি। পরে এর নাম রাখা হয় সেনেকা অয়েল কোম্পানি। তখন বেঞ্জামিন সিলিমান জুনিয়র নামে ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন রসায়নবিদ পরীক্ষা করে দেখান যে রক অয়েল পরিশোধন করে কেরোসিন উৎপাদন করা সম্ভব। এরপর সেনেকা অয়েল কোম্পানি তেল খুঁজতে কর্নেল এডউইন ড্রেক নামের একজনকে নিয়োগ দেয়। 1857 সালে তাকে পাঠানো হয় পেনসিলভেনিয়ার ছোট্ট শহর টাইটাসভিলে। এই ড্রেক আসলে কর্নেল ছিলেন না। স্থানীয় মানুষদের মুগ্ধ করার জন্য তিনি এই সামরিক উপাধি গ্রহণ করেছিলেন। শুরুর দিকে ড্রেকের চেষ্টা তেমন কোনো ফল দেখা যায়নি। প্রথম বছর শেষেই টাকার টান পড়ে যায়, আর ড্রেকের পৃষ্ঠপোষকেরা অধৈর্য হয়ে ওঠেন। এই ড্রেকই খননের জন্য পাইপ ব্যবহারের কথা প্রথম ভাবেন। এটাই ছিল ত্রুপের মূল তাস। তারপরই 1859 সালে 28 আগস্ট কূপের মুখ দিয়ে প্রথম তেল উঠে আসে। মজার ব্যাপার হলো, সেদিনই কর্নেল ড্রেক কোম্পানি থেকে শেষ টাকা আর কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ পেয়েছিলেন। প্রথম পাওয়া সেই তেল বিক্রি হয়েছিল ব্যারেল প্রতি $40। এরপরই শুরু হলো তেল উন্মাদনা। সবাই তখন তেল উত্তোলনে লেগে গেলেন। সব কিছুই ছিল নিয়ন্ত্রণহীন। যে যেখানে পাচ্ছে কূপ খনন করছে। ফলে অনেক তেল ক্ষেত্র খুব দ্রুত ফুরিয়ে যায়। অতিরিক্ত উৎপাদনের কারণে তেলের দর ব্যারেল প্রতি $10 থেকে নেমে আসে মাত্র 10 সেন্টে। পাশের আরেক শহর পিথলের গল্প ছিল একই রকম। সেখানে তেল পাওয়ার খবর ছড়াতেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু মাত্র 500 দিনের মধ্যেই সব তেল শেষ হয়ে যায়। অল্প সময়ই পিথল ভূতের শহর হয়ে যায়। এই তেল উন্মাদনার সময়ই ভাগ্যের খোঁজে 1860-61 সালের দিকে পিথলে এসেছিলেন টার্বেল পরিবার। পরিবারের 3 সদস্য, বাবা ফ্র্যাঙ্ক, মা এস্থার এবং তাদের 3 বছরের মেয়ে আইডা টার্ডেল। এই নামটি মনে রাখা জরুরি, কারণ পরে তিনি তেল শিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠবেন। তবে আসল খেলোয়াড় ছিলেন জন ডি রকফেলার। পেশায় হিসাবরক্ষক রকফেলারই প্রথম তেল ব্যবসার ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন। 1865 সালের দিকে রকফেলার অংশীদার মরিস ডি ক্লার্কের সঙ্গে নিয়ে ক্লিভল্যান্ডে একটি তেল শোধনাগার পরিচালনা করতেন। তখন তার বয়স মাত্র 26। পরে রকফেলার পুরোটা শেয়ার কিনে নেন। এর কয়েক বছরের মধ্যেই গড়ে তোলেন স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। রকফেলারের মূল কৌশল ছিল খরচ কমানো, বিশেষ করে পরিবহন খরচ। এজন্য তিনি কিছু অসাধু পথ নিয়েছিলেন। তখন রেলই ছিল তেল পরিবহনের মূল পথ। তিনি রেল কোম্পানিগুলোর সঙ্গে আঁতাত করে গোপন সুবিধা নিতেন। অন্যদের তুলনায় ভাড়া কম দিতেন। এতে তার নিজের খরচ কমতো, কিন্তু ছোট প্রতিদ্বন্দ্বীদের ব্যয় বেশি হতো। ফলে কম দামে বিক্রি করেও রকফেলার টিকে থাকতেন, আর অন্যরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ত। 1872 সালে রকফেলারের কীর্তি ফাঁস হলে প্রায় 3000-এর মতো স্বাধীন ব্যবসায়ী এর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন।
সেই স্বাধীন ব্যবসায়ীদের নেতাদেরই একজন ছিলেন ফ্রাঙ্কলিন টারবেল। তারপরেও কিন্তু রকফেলারকে হটানো যায়নি, বরং বিরোধীরাই বেশিরভাগ টিকতে না পেরে ব্যবসা থেকে হারিয়ে যান। এর মধ্যে আবার টেক্সাসে তেল পাওয়া যায়। নতুন এই প্রতিদ্বন্দ্বী ছাড়াও তখন রকফেলারের সামনে আরও কিছু সমস্যা ছিল, সেটি এখন বলি। শুরুতে তেল মানেই ছিল কিন্তু কেরোসিন। কানাডার একজন চিকিৎসক ও ভূতত্ত্ববিদ আব্রাহাম গেসনার 1840-এর দশকে কয়লা ও বিটুমিন থেকে অপেক্ষাকৃত পরিষ্কার কম ধোঁয়াযুক্ত এই জ্বালানিটি তৈরি করেছিলেন। আলো জ্বালাতে কেরোসিন দ্রুত জনপ্রিয় হয়। 1859 সাল থেকে কূপ থেকে তেল ওঠানো শুরু হয়। তখন এই তেল দিয়েই কেরোসিন তৈরি করা হতো। সে সময় কিন্তু তেলের সবচেয়ে দামি অংশ পেট্রোলের ব্যবহারই ছিল না, বরং ফেলে দেওয়া হতো। রকফেলার এই কেরোসিনকে ঘিরেই স্ট্যান্ডার্ড অয়েল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 1879 সালে থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলে কেরোসিনের ব্যবহার কমে যায়। সেখান থেকে তেল শিল্পকে বাঁচান হেনরি ফোর্ড। 20 শতকের শুরুতে তিনিই প্রথম বাণিজ্যিক গাড়ি বাজারে এনে বিপ্লব ঘটান। ফলে আগে যে পেট্রোল অবহেলিত উপজাত ছিল, সেটি মোটর গাড়ির জ্বালানি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতে তেল তার হারানো সাম্রাজ্য ফিরে পায়। আমরা ফ্র্যাঙ্কলিন টারবেল পরিবারের কথা আগেই বলেছিলাম। টারবেল পরিবারের সেই ছোট্ট মেয়ে আইডা টারবেল বড় হয়ে সাংবাদিকতা শুরু করেছেন। তিনি চোখের সামনে দেখেছেন রকফেলারের জন্য তার বাবা সহ অন্য ব্যবসায়ীরা কিভাবে সর্বস্ব হারিয়েছেন। পরে তিনি সে সময় অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিখ্যাত ম্যাকক্লুডস ম্যাগাজিনে 1902 সাল থেকে স্ট্যান্ডার্ড অয়েল নিয়ে ধারাবাহিকভাবে 19টি অনুসন্ধানী প্রতিবেদন লিখেন। সেখানে তিনি তথ্যসহ প্রমাণ দেখান কিভাবে রকফেলার অসাধু প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করে একচেটিয়ামূলক ব্যবসা তৈরি করেছিলেন। এই প্রথম ভুল করলেন রকফেলার। আইডা টারবেলের লেখাকে গুরুত্ব দেননি। তিনি বুঝতে পারেননি যে নতুন এমন এক সময় চলে এসেছে যে সময় গণতন্ত্রে সংবাদ মাধ্যম ও জনমতের শক্তি বিশাল। 1890 সালে মার্কিন কংগ্রেস একচেটিয়া বিরোধী অ্যান্টি ট্রাস্ট আইন পাশ করেছিল। 1911 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই আইন অনুযায়ী স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানিকে ভেঙে দেওয়ার নির্দেশ দেন। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন থিওডর রুজভেল্ট। জন রকফেলার ছিলেন বিশ্বের প্রথম বিলিয়নিয়ার। এখন তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন সর্বকালের সবচেয়ে বড় দাতাদের একজন হিসাবে। তিনি $53 কোটি দান করে গেছেন। অনেকে অবশ্য বলেন তার এই দানশীলতা আসলে ছিল নিজের অন্যায়েরই প্রায়শ্চিত্ত। তেল তখন বিশ্বকে দ্রুতই বদলে দিচ্ছিল। তেল পাওয়া যায় তৎকালীন রুশ সাম্রাজ্যের বাকুতেও। এতে বিশ্বে তেল শিল্পের শক্তির ভারসাম্য বদলাতে শুরু করে। যুক্তরাষ্ট্রে যেমন রকফেলার, তেমনি রুশ সাম্রাজ্যে রকফেলার ছিলেন নোবেল ভ্রাতৃদ্বয়। 1872 সালে সেখানে তেল সমৃদ্ধ জমি ব্যক্তিগত নিলামে ছাড়া হলে বড় পুঁজি ঢুকতে শুরু করে। তখনই রবার্ট নোবেল এবং ইমানুয়েল নোবেল বাকুর তেল ব্যবসায় নামেন। নোবেল ভ্রাতৃদ্বয় ছিলেন সুইডিশ বংশোদ্ভূত শিল্পপতি। সে সময় রুশ সাম্রাজ্যের তেল উত্তোলন ও ব্যবসা ছিল অগোছল, প্রযুক্তিও ছিল পুরনো। এই দুই ভাই সেখানে এসে আধুনিক পদ্ধতিতে তেল শিল্প গড়ে তোলার কাজ শুরু করেন। এই সমুদ্রপথে অয়েল ট্যাঙ্কার দেখি এখন যেটা, এটি নোবেল ভাইদেরই অবদান। 1876 সালে তাদের গড়া ব্রার্নাবেল অর্থাৎ নোবেল ব্রাদার্স পেট্রোলিয়াম কোম্পানি দ্রুতই বিশ্বের অন্যতম বড় তেল কোম্পানিতে পরিণত হয়। এরপরে তেল ব্যবসা ধীরে ধীরে ইউরোপে ছড়িয়ে পড়ে। তেল বাজারজাত করার জন্য নতুন নতুন কোম্পানি তৈরি হয়। তারপর তেল আসে এশিয়াতেও। বলে রাখি, 1917 সালে রুশ বিপ্লবের পরে সোভিয়েত সরকার তেল শিল্প জাতীয়করণ করলে ব্রার্নাবেল কোম্পানি বন্ধ হয়ে যায়। নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল তাদেরই আরেক ভাই। প্রথম বিশ্বযুদ্ধ আসলে প্রথম বিশ্ব তেল যুদ্ধ। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই জ্বালানি তেলের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। ট্যাঙ্ক, বিমান, মোটরযান, ট্রাক, সাবমেরিন, যুদ্ধের সময় অনেক প্রযুক্তি চলতো তেল দিয়ে। একই সময় ব্রিটিশ নৌবাহিনীও কয়লার বদলে তেলের দিকে ঝুঁকে পড়ে, কারণ তেল চালিত জাহাজ ছিল দ্রুততর, চালাতে সুবিধাজনক আর কম সময়ে জ্বালানি ভরা যেত। এসব কারণেই অনেকে প্রথম বিশ্বযুদ্ধকে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড অয়েল ওয়ার বা তেলের প্রথম বিশ্বযুদ্ধ বলে থাকেন। কেননা যুদ্ধের যানবাহন চালানোর জন্যই না, তেলের উৎস, তেলের মজুদ আর তেল যাওয়ার পথ নিয়ন্ত্রণ করাও তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখা গেছে যে পক্ষের হাতে বেশি তেল ছিল তাদের পক্ষেই দীর্ঘ সময় যুদ্ধের চাপ সামলানো সম্ভব হয়েছে। শেষ পর্যন্ত তেল শক্তির আধিপত্যই তাদের জয়ে বড় ভূমিকা রাখে।
আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিয়ে দেয় তেল শুধু জ্বালানি নয়, এটি যুদ্ধের ভাগ্যও ঠিক করতে পারে। জার্মানির নিজের তেল ছিল না, তারা ব্যয়বহুল কৃত্রিম জ্বালানি তৈরি করত। জাপানের অবস্থাও ছিল একই রকম। 1941 সাল পর্যন্ত তাদের বেশিরভাগ তেল আসত যুক্তরাষ্ট্র থেকে। সেই সরবরাহ বন্ধ হয়ে গেলে জাপান বর্তমান ইন্দোনেশিয়ায় থাকা ডাচ ইস্ট ইন্ডিজের তেলের দিকে ঝুঁকে পড়ে। পার্ল হারবার আক্রমণের উদ্দেশ্যও ছিল যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকেও অক্ষম করে দেওয়া, যাতে জাপানের দিকে আসা তেলবাহী জাহাজের পথ সুরক্ষিত থাকে। 1942 সালে জার্মান রাশিয়ায় ঢুকেছিল বাকু তেল ক্ষেত্রের জন্য, কিন্তু বিশাল দূরত্ব, কঠোর আবহাওয়া এবং খারাপ রাস্তাঘাট জার্মানির সেই অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। 1944 সালে মিত্রশক্তি বোমা মেরে জার্মানির কৃত্রিম জ্বালানি কারখানাগুলো ধ্বংস করে দিলে দেশটির যুদ্ধ ক্ষমতা ভেঙে পড়ে। জাপানও তেল শূন্য হয়ে মরিয়া অবস্থায় পৌঁছে যায়। মূলত তেলের অভাবেই যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা আর তাদের ছিল না। প্রকৃতির নির্মম পরিহাসের মতো শুনতে লাগবে হয়তো, তারপরে বলি। যুদ্ধ শেষে মার্কিন সেনারা যখন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোকে ধরতে যায়, তখন তোজো আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তেলের অভাবে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। পরে মার্কিন সেনারা তাকে হাসপাতালে নেয়। তোজো বেঁচে যান। 1948 সালে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে আত্মহত্যা করেছিলেন অ্যাডলফ হিটলারও। এরপরে তাঁরই নির্দেশে তাঁর সঙ্গীরা পেট্রোল ঢেলে হিটলারের দেহ পুড়িয়ে দিয়েছিল, যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে। কোনো গল্পই শেষ হবে না মধ্যপ্রাচ্যের কথা না বললে। প্রথম গল্পটি সৌদি আরবকে নিয়ে। দেশটি শাসন করতেন বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান ইবনে ফয়সাল আল সৌদ। পশ্চিমের কাছে ইবনে সৌদ। তিনি আরব উপদ্বীপের লড়াইরত গোত্রগুলোকে একত্র করে সৌদি আরব গড়ে তুলেছিলেন। তবে দেশটি ছিল খুবই দরিদ্র। ইবনে সৌদের আয়ের প্রধান উৎস ছিল মক্কা মদিনায় আসা মুসলিম হজ যাত্রীদের ব্যয়। মহামন্দার সময় সেই সংখ্যা মারাত্মকভাবে কমে যায়, এতে আয়ও কমে যায়। ব্রিটিশ নাগরিক জ্যাক ফিলবি ছিলেন সৌদি বাদশার একজন ঘনিষ্ঠ বন্ধু। একদিন বাদশার সঙ্গে গাড়িতে যেতে যেতে তিনি বলেছিলেন, এই রাজ্যের বালুর নিচে হয়তো গুপ্তধন লুকিয়ে আছে। তখন মার্কিন তেল কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া সৌদিতে তেল অনুসন্ধানের ইজারা পেতে চেষ্টা করছিল। জ্যাক ফিলবির সহায়তায় শেষ পর্যন্ত একটি চুক্তি হয়। এই জ্যাক ফিলবি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন শেখ আবদুল্লাহ। তবে 1955 সালে সৌদি শাসক গোষ্ঠীর ভোগবিলাসের সমালোচনা করায় তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। এবার একটা মজার ঘটনা বলি। ইজারা চুক্তি যখন প্রায় চূড়ান্ত, তখন সৌদি বাদশাহ জেদ্দা নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার অ্যান্ড্রু রায়ানের মতামত জানতে চেয়েছিলেন। স্যার রায়ানের বদ্ধমূল ধারণা ছিল সৌদি আরবে তেমন তেল নেই, তাই তিনি আমেরিকানদের সঙ্গে চুক্তি করতেই মত দিয়েছিলেন। এরপরেই 1933 সালে 29 মে জেদ্দায় ঐতিহাসিক তেল ইজারা চুক্তি সই হয়। ব্রিটিশ দূত যদি সেদিন বাধা দিতেন, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারত। এই আক্ষেপ ব্রিটিশদের দীর্ঘদিন ছিল। সৌদি আরবের তেল আবিষ্কারের গল্পটি সিনেমার কাহিনীর মতোই রোমাঞ্চকর। 1 থেকে শুরু করে 6 নম্বর কূপ পর্যন্ত খনন করা হলো, তেমন কিছু পাওয়া গেল না। হতাশ বিনিয়োগকারীরা প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা বলা শুরু করলো। কিন্তু আশাবাদী ছিলেন ম্যাক্স স্টেইনেক নামের একজন জেদি ভূতাত্ত্বিক। তার বিশ্বাস ছিল আরও গভীরে যেতে হবে, আরও ধৈর্য ধরতে হবে। তিনি 7 নম্বর কূপ আরও গভীর খননের পরামর্শ দিলেন। তারপর এলো সেই ঐতিহাসিক দিন, 1938 সালের 4 মার্চ। প্রায় 1440 মিটার গভীরে ড্রিল পৌঁছাতেই বদলে গেল সব কিছু। দাম্মাম নং 7 কূপ থেকে বেরিয়ে এলো পিপুল তেল। পরে এই তেলকূপই ইতিহাসে লাকি 7 নামে পরিচিত হয়। এই আবিষ্কারই বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি বা আরামকোর উত্থানের পথ খুলে দেয়। কাকতালীয়ভাবে তখনই রানী ভিক্টোরিয়ার নাতনি প্রিন্সেস অ্যালিস ইবনে সৌদের অতিথি ছিলেন। তিনি ইংল্যান্ডে বার্তা পাঠিয়ে বলেছিলেন, আমেরিকানরা বুঝি আমাদের আগেই বাজিমাত করে ফেলেছে। এরপর তো শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মার্কিন সরকার বুঝতে পারে সৌদি তেলের কৌশলগত গুরুত্ব কতটা। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হ্যারল্ড এল ইকিস ছিলেন যুদ্ধকালীন তেল প্রশাসক। তিনি মনে করতেন সৌদি তেল যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1943 সালে মার্কিন ভূতাত্ত্বিক এভারেট ডি গোলিয়ার এই অঞ্চলের সম্ভাবনা যাচাই করে এক প্রতিবেদনে বলেছিলেন, মধ্যপ্রাচ্যই ভবিষ্যতে তেলের নতুন ভরকেন্দ্র হয়ে উঠবে। তখন বলা হয়েছিল সৌদি আরবের তেল আবিষ্কার হচ্ছে সিঙ্গেল গ্রেটেস্ট প্রাইজ অফ ইন হিস্ট্রি,
অর্থাৎ ইতিহাসে সবচেয়ে বড় একক পুরস্কার। 1945 সালে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের দিকে, মিত্রশক্তির 3 প্রধান নেতার গুরুত্বপূর্ণ বৈঠক বা ইয়াল্টা সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দেশে ফিরছিলেন। ফেরার পথে মিশরের গ্রেট বিটার লেকে নোঙর করা মার্কিন যুদ্ধজাহাজ কুইন্সিতে তিনি সৌদি বাদশার সঙ্গে দেখা করেন। ইতিহাসে এই বৈঠককে পরে অনেকেই মার্কিন সৌদি সম্পর্কের এক প্রতীকী সূচনা হিসেবে দেখেছেন। কেউ কেউ বলার চেষ্টা করেন এই বৈঠকই পেট্রোডলার ব্যবস্থার সূচনা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন রিলেশনস অব দ্য ইউনাইটেড স্টেটস এর নথিতে দেখা যায় আলোচনার কেন্দ্রে ছিল ফিলিস্তিন, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আরবদের রাজনৈতিক ভবিষ্যৎ। বৈঠকে ন্যাৎসি নির্যাতনের শিকার ইহুদিদের দুর্দশার কথা রুজভেল্ট ইবনে সৌদকে বলেছিলেন। জবাবে সৌদি বাদশাহ বলেছিলেন, ইহুদিদের উপর যে নির্যাতন হয়েছে তার জন্য দায়ী জার্মানরা, তাই ক্ষতিপূরণ বা সমাধানও জার্মানদেরই দেওয়া উচিত, আরবদের নয়। এদিকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছিল, অন্যদিকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে সম্পর্কও ঠিক রাখতে চাইছিল। এই পরিস্থিতিতে আরামকো শুধু তেল কোম্পানি হিসেবেই নয়, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের অঘোষিত কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবেও কাজ করে আসছে, এখনও করছে। ফলে সৌদি আরবের দিক থেকে ইসরায়েলকে বড় কোণের প্রতিরোধের মুখে পড়তে হয়নি। সৌদি আমেরিকার নতুন ঘনিষ্ঠতার তথ্য জেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তড়িঘড়ি করে ইবনে সৌদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেন। চার্চিল ইবনে সৌদ বৈঠকটি হয়েছিল মিশরের ফাইউম অঞ্চলে 1945 সালের 17 ফেব্রুয়ারি, রুজভেল্টের বৈঠকে ঠিক 3 দিন পরে। রুজভেল্ট আরব রাজাকে উপহার দিয়েছিলেন একটি DC-3 উড়োজাহাজ, আর চার্চিল নিয়ে এসেছিলেন একটি আতর বা সুগন্ধির বাক্স। কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন তার প্রতিদ্বন্দ্বী রুজভেল্ট একটি DC-3 উপহার দিয়েছেন, তখন তিনি কিছুটা বিপাকে পড়েন। শেষে তাৎক্ষণিকভাবে জানান যে তাদের রোলস রয়েলস কারখানা আবার চালু হলেই প্রথম লিমুজিনটি তিনি ইবনে সৌদকেই উপহার দেবেন। এখানেও ভুল করেছিল ব্রিটিশরা। এ নিয়ে প্রচলিত গল্পটাই বলি। আরবের শাসকেরা পেছনের সিটে বসেন না। রোলস রয়েলস রিয়াদে পৌঁছানোর পরে বাদশাহ সামনে গিয়ে বসলেন, সঙ্গে সঙ্গে আবার নেমে গেলেন, কারণ ব্রিটিশরা স্টিয়ারিং হুইলের জায়গা বদলাতে ভুলে গিয়েছিল। ফলে চালক বসছে ডান পাশে আর ইবনে সৌদকে বসতে হবে বাঁ পাশে, যা অসম্মানের আসন হিসাবে বিবেচিত। তিনি নেমে এলেন, গাড়িটি এক ছোট ভাইকে দিয়ে দিলেন, এরপর আর কখনো সেটিতে চড়েননি। তবে সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিক তেল আবিষ্কার হয়েছিল কিন্তু পারস্যে, যা আজকের ইরান, 1908 সালে। উইলিয়াম নক্স ডি অর্সি ছিলেন এক ধনী ব্রিটিশ ব্যবসায়ী। 1901 সালে পারস্যের শাসক মুজাফফর উদ্দিন শাহ তাকে তেল উত্তোলনের অধিকার দেন। এরপর বহু বছরের কঠিন অনুসন্ধানের পর 1908 সালের 26 মে মসজিদ ই সুলাইমানে তেল পাওয়া যায়। এরপর 1909 সালে গঠিত হয় অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, পরে নাম বদলে অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি হয়, আর আরও পরে ব্রিটিশ পেট্রোলিয়াম নামে পরিচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে মিত্রশক্তি চাপের মুখে রেজা শাহ সরে গেলে তাঁর ছেলে 22 বছরের মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। তবে সময়টা ছিল জাতীয়তাবাদী রাজনীতির। মোহাম্মদ মোসাদ্দেক আস্তে আস্তে ইরানে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠছিলেন। নির্বাচনে জয়ী হয়ে 1951 সালে তিনি প্রধানমন্ত্রী হন। একই বছর ইরানের পার্লামেন্ট তেল শিল্প জাতীয়করণের সিদ্ধান্ত নেয়। এটি ছিল ইরানের ইতিহাসে এক বড় মোড়। বহু মানুষের চোখে ছিল বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতীয় মর্যাদা রক্ষার পদক্ষেপ, কিন্তু এই সিদ্ধান্ত সহজে মেনে নেয়নি ব্রিটেন। 1953 সালে আগস্টে ইরানে অভ্যুত্থান ঘটলে মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হন। পরে প্রকাশিত মার্কিন নথি ও ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভের দলিল দেখায় যে এই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA ও যুক্তরাজ্যের MI6 এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই অভিযানের নাম ছিল অপারেশন অ্যাজাক্স। মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার এই পরিকল্পনায় আনুষ্ঠানিক অনুমোদনও দিয়েছিলেন। অভ্যুত্থানের পরে মোসাদ্দেককে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়। এরপর জীবনের বাকি সময় তিনি গৃহবন্দী ছিলেন। তবে ইরানে এরপর থেকেই মার্কিন বিরোধিতা তীব্র হয়, যা নানা ঘটনা প্রবাহে এখনও আছে। মনে করা হয় 1953 সালে এই অভ্যুত্থানই 1979 সালের ইসলামী বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। সে বিপ্লবে শাহ ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হন। ফলে তেলের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের কাছে চলে যায়। লিবিয়ায় তেল আবিষ্কার হয় 1959 সালে। লিবিয়ার তেল ছিল তুলনামূলকভাবে ভালো মানের। ইউরোপে তেলের প্রধান উৎস তখন ছিল এই লিবিয়া।
1969 সালে 1 সেপ্টেম্বর মুয়াম্মার আল গাদ্দাফির নেতৃত্বে লিবিয়ায় রক্তপাতহীন অভ্যুত্থান হয় এবং রাজা ইদ্রিসের শাসনের অবসান ঘটে। অভ্যুত্থানের পরই তেল কোম্পানিগুলোর আধিপত্য বদলে দেন গাদ্দাফি। তিনি তেল কোম্পানিগুলোর উপর চাপ দিয়ে তেলের দাম বাড়িয়ে নেন। এই ঘটনা থেকেই মূলত বড় তেল কোম্পানির হাত থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উৎপাদক দেশের কাছে চলে যায়। দেশগুলোই হয়ে ওঠে মূল খেলোয়াড়। এ কারণেই গাদ্দাফির ভূমিকা ইতিহাসে সবসময় লেখা থাকবে। এরপরের ইতিহাস পেট্রোডলারের ইতিহাস, যা আগের এক পর্বে আমরা আলোচনা করেছি। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ শেষে আরব দেশগুলো তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। এর আগে 1960 সালে ওপেকের জন্ম হয়। 1990 সালে সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণ করার কারণে ছিল তেল। ইরান ইরাক যুদ্ধের কারণে আর্থিক সংকটে পড়া সাদ্দাম চেয়েছিলেন তেলের দাম বাড়াতে, কিন্তু কুয়েত উৎপাদন কমাচ্ছিল না। তাই তেল মজুদের উপর নিয়ন্ত্রণ আনতে কুয়েত দখল করতে চেয়েছিলেন, যা শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনের ধ্বংস ডেকে আনে। তেলের এই নতুন অধ্যায় এখন চলছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। সব মিলিয়ে বলা যায় তেলের ইতিহাস শুধু জ্বালানির ইতিহাস নয়, এটি ক্ষমতা, যুদ্ধ, অর্থনীতি আর ভূ রাজনীতির ইতিহাস। কখনো তেল সমৃদ্ধির পথ খুলেছে, কখনো সংকট ডেকে এনেছে, আবার কখনো বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিয়েছে। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়।